প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আপনাদের সাথে আছি সাদাত হোসাইন। আপনারা জানেন যে ইয়াং নাইট সবসময় বাংলাদেশের তরুণদেরকে প্রমোট করার চেষ্টা করে। একইভাবে হচ্ছে যেসব তরুণদের তারা প্রমোট করি আমরা, সেই তরুণরা আসলে বিভিন্ন ক্ষেত্রে নানান ধরনের অসাধারণ কর্মকাণ্ড করে থাকেন এবং যেই কর্মকাণ্ড অন্যদের জন্য হয়ে উঠতে পারে অনুপ্রেরণার উৎস। আজকে তেমনই অনুপ্রেরণার উৎস হয়ে যাওয়ার মতো কয়েকজন তরুণকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইয়াং নাইটে। তারা হচ্ছেন ফেসবুকের একটি গ্রুপ, যেটির নাম হচ্ছে বরিশাল প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট। সেই গ্রুপের তিনজন সদস্যকে, যারা কিনা একইভাবে সেই গ্রুপের শুরুর সাথে যুক্ত ছিলেন, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের প্রোগ্রামে। তাদের আমন্ত্রণ জানানোর কারণ কি সেগুলো আমরা তাদের মুখ থেকেই শুনবো। তাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। আমার সাথে রয়েছেন স্টুডিওতে এই মুহূর্তে দীপু হাফিজুর রহমান, যিনি বরিশাল প্রবলেম অ্যান্ড প্রসপেক্টের প্রতিষ্ঠাতা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এছাড়া আমাদের সাথে স্কাইপের মাধ্যমে সরাসরি যুক্ত হচ্ছেন বরিশাল থেকে প্রতিভা শারমিন নিটোল, তিনি সদস্য বরিশাল প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট। এছাড়াও আমাদের সাথে বিরতির পরে যুক্ত হবেন মোমেনা শেফা রুমকি। আমরা নিটোল, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনাকে স্বাগত জানাচ্ছি। নিটোল, আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের কারিগরি হয়তো আমরা নিটোলকে শুনতে পেলাম, নিটোলের সাথে যোগাযোগ করব। তার আগে আমরা চলে যাচ্ছি দীপু হাফিজুর রহমানের কাছে। দীপু, যেটি আমরা বলছিলাম যে কিছু তরুণের কর্মকাণ্ড হয়তো অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। আমরা জানি যে ফেসবুক নিয়ে এরকম হয় যে আমাদের অভিভাবকরা নানানভাবে প্রশ্ন তোলেন যে ফেসবুক এই জেনারেশনকে আসলে নষ্ট করে দিচ্ছে বা নানানভাবে হচ্ছে অ্যাডিক্টেড করে দিচ্ছে। কিন্তু আসলেই কি ফেসবুক জেনারেশনকে শুধু নষ্টই করে দিচ্ছে কিনা? ধন্যবাদ সাদাত ভাই আপনাকে। ধন্যবাদ আমি আগেই জানিয়ে নিতে চাই ইয়াং নাইটকে, যারা আসলে এরকম একটি সুন্দর প্রোগ্রাম করছে। ইয়াং নাইট বিশেষ করে এটিএন নিউজের এই আয়োজনটি, এবং যে সকল দর্শক এই মুহূর্তে জেগে আছেন, যদি জেগে যারা আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা বোধ করছি তাদের প্রতি। আপনি আসলে প্রথমেই যে কথাটি বললেন আসলে অনুপ্রেরণার কথা, আমি বিনীতভাবে সেটিকে গ্রহণ করছি না। আমি আসলে অনুপ্রেরণা দেওয়ার মতো তেমন কিছুই করছি না। তবে বরিশাল প্রবলেম প্রসপেক্ট যে গ্রুপটি, এই গ্রুপটি আসলে অনুপ্রেরণা দেওয়ার মতো একটি গ্রুপ হয়েছে এবং এটি ছড়িয়ে পড়ছে। এটিকে এই অবস্থানে আসার পেছনে আরও একজন মানুষের নাম অবশ্যই স্মরণ বলতে হবে। মানে হাজার হাজার মেম্বারদের পাশাপাশি, বা শুরুতেই বলে নিতে হবে, বরিশালের বর্তমান জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান এবং অসংখ্য সদস্য, প্রায় ৮০,০০০-এর মতো সদস্য, যারা দেশের বাইরে, দেশে বিভিন্ন জায়গায় আছেন, এবং অবশ্যই তরুণদের একটি বড় অংশ এখানে আছে। তা আপনি যেটি বলছিলেন সাদাত ভাই, যে আসলে ফেসবুক নিয়ে আমাদের অনেকেরই যে বিরূপ একটি অবস্থান আছে। হ্যাঁ, আমরা আসলে চাই যে ফেসবুকটিকে অস্বীকার করার এখন উপায় নেই, এবং এটিকে পজিটিভলি ব্যবহার করার জন্য আমরা সবসময় চেষ্টা করি, অনুপ্রাণিত করার চেষ্টা করি অন্যদেরকে, যে ফেসবুকটিকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের যে ইতিহাস, যে আমাদের মহান ভাষার যে সংগ্রাম, আমাদের মহান মুক্তিযুদ্ধ, তার পর্যায়ক্রমে আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা চাই যার যার ক্ষেত্র থেকে আউট অফ বক্স কিছু কাজ করতে, এবং যেই কাজ করার জন্য ফেসবুকটিকে আমরা মাধ্যম হিসেবে ব্যবহার করছি। আচ্ছা দীপু ভাই, আমরা একটু ছোট্ট ইনফরমেশন দর্শকদের জানিয়ে রাখতে চাই, যেহেতু আপনাদের অসংখ্য প্রায় ৮০,০০০-এর মতো সদস্য এই প্রোগ্রাম হয়তো তাদের অনেকেই দেখছেন। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের অনুষ্ঠানে টেলিভিশন স্কলে ভেসে ওঠা নম্বরে ফোন করে সরাসরি যুক্ত হতে পারেন, জানাতে পারেন আপনাদের মতামত বা যে কোনো প্রশ্ন। দীপু ভাই, যেটি বলছিলাম যে আমাদের এই আপনাদের যে আন্দোলনটা, আমি একটা মুভমেন্টই বলবো, যে ফেসবুকের মধ্য দিয়ে আসলে আমাদের প্রাত্যহিক জীবনের নানান সমস্যাকে তুলে আনা এবং সেই সমাধানের পথে এগিয়ে যায়, এটা একটা অসাধারণ উদ্যোগ এবং বাংলাদেশের তরুণরাই সেই কাজগুলো করছে। এই উদ্যোগটা শুরুর গল্পটা একটু শুনতে চাই আমরা। ধন্যবাদ আপনাকে। আসলেই এটি খুব স্মরণীয় একটি সময়, এবং এটি হুট করেই আসলে হয়ে গেছে অনেকটা। বরিশালে যখন প্রথম দিকেই বর্তমান জেলা প্রশাসক উনি যখন জয়েন করলেন, তারপরেই ইনোভেশন সার্কেল, জেলা ইনোভেশন সার্কেলের একটি সভা আহ্বান করেছিল। সৌভাগ্যক্রমে আমিও সেখানে ইনভাইটেড ছিলাম, এবং সেই সভায় তিনি আসলে জানতে চাচ্ছিলেন যে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে মানুষের সেবাটাকে, মানুষের যে সাধারণ নাগরিক সেবা, সেটিকে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়। তো তিনি মতামত চাচ্ছিলেন। তখন আমি প্রথম এটি প্রস্তাব করি যে একটি ফেসবুক গ্রুপ করা যায় কিনা। আপনি জানেন যে এর আগে মানুষ নিয়ে কাজ করার জন্য, মানুষের সেবাটিকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের জানা মতে কোনো গ্রুপ কাজ করেনি, পেজ কাজ করেছে। এবং পেজ হলে যেগুলো হয় সেটা হচ্ছে যে অন্যদের যে ইন্টারাকশন বা অন্যদের পোস্ট, সেটি আসলে ফ্রন্টে থাকে না, আড়ালে থাকে। তা আমি প্রস্তাব করেছিলাম যেমন একটি গ্রুপ করা যায় কিনা, যেখানে সাধারণ মানুষ থাকবে
এবং সরকারি যে কর্মকর্তা আছেন বিভিন্ন দপ্তরের তারা থাকবেন, জেলা প্রশাসক থাকবেন এবং এডমিন হিসেবে থাকবেন বা তারা দায়িত্ব নিয়েই থাকবেন এবং যার যে সমস্যা আছে তারা সেখানে পোস্ট করবে, সেটা দেখবে হচ্ছে অন্যান্য সরকারি দপ্তর বা সংশ্লিষ্ট দপ্তরগুলো, তারা সেটি সমাধান করার চেষ্টা করবেন। কিন্তু আসলে মানে ফেসবুকের সাথে খুব বেশি ফ্রেন্ডলি না থাকার কারণে এটি প্রথমেই অনেকেই বলে যে না ফেসবুক দিয়ে কিছু হবে না, বা আমাদের পেজ আগে বা ছিল ওই যে একটা যেটি হয় যে ফেসবুক সম্পর্কে নেগেটিভ একটা ধারণা সবারই থাকে। রাইট, আসলে ফেসবুক দিয়ে হবে না এভাবেই বলেছিল যে ফেসবুক দিয়ে হবে না, ফেসবুকের পেজ এরকম আগেও কাজ করেছে কিন্তু খুব বেশি কার্যকর হয়নি। তো একরকম আমার কথাটাকে বন্ধই করে দিয়েছিল। কিন্তু আমি জেলা প্রশাসকের দিকে তখন উনি নতুন, ওইভাবে আসলে পরিচয় ছিল না, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মানে মুভমেন্ট দেখে আমার মনে হচ্ছিল যে উনি এরকম একটা কিছুই চাচ্ছেন এবং উনি এটাকে নিয়েছেন। তো আমি তখন আবার ফ্লোর নিয়ে বললাম যে না আসলে পেজ আর গ্রুপের পার্থক্য এটি, এবং আমি খুব বলিষ্ঠভাবে বললাম যে গ্রুপ এই কাজ হয়, এইভাবে হতে পারে, এবং যারা আসলে নেগেটিভভাবে বলেছিল তাদের ছাপিয়েই বলেছি। এবং সাথে সাথেই আমি ভুল মানে রিড করিনি, আমাদের জেলা প্রশাসক মহোদয় এটিই চেয়েছিলেন এবং ওনার মধ্যে এই বিষয়টিই ছিল। আমি বলার পরেই সে বললো যে না এটি খুবই ভালো আইডিয়াটা আপনি শেয়ার করেন। আমি আইডিয়া শেয়ার করার পর উনি বললেন যে আজকেই এটা গ্রুপ হবে এবং এই প্রোগ্রাম শেষে আমার অফিস রুমে বসে এখনই এটাকে মানে শুরু করা যাক। তারপরে একটা গ্রুপ ওপেন করলাম, ওপেন করার পরে তার অফিসে আমরা একদম ছবি তুলে সে প্রথম মানে গ্রুপ মেম্বার হিসেবে জয়েন করে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। এটি 2014 সালের 13ই আগস্ট এবং তারপর থেকে আর আসলে ওইভাবে পেছনে তাকাতে হয়নি। এখন পর্যন্ত আপনারা কি কি ধরনের যে কাজগুলোকে আপনারা মনে করতে পারেন যে হয়তো আপনাদের মানে আমি কথাটা এভাবে বলছি এই জন্যই যে আপনাদের একটা বড় গ্রুপ আছে এবং জেলা প্রশাসন নিশ্চয়ই অনেক কাজ করেন, তারপরে যখন আমরা সাধারণ মানুষ তাদেরকে সহযোগিতা করি তাদের জন্য কাজগুলো করা অনেক সহজ হয়ে যায় অনেক ক্ষেত্রেই। তো কি মনে হয়েছে যে কোন ধরনের যে কাজগুলোকে আপনি আপনাদের এই 2 বছর বা 3 বছরের করা কাজের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাচ্ছেন, যে কাজগুলো হয়তো আপনারা করতে পেরে জেলা প্রশাসকের সাথে একটা বড় ধরনের সম্পর্ক তৈরি করতে পেরেছেন জনসাধারণের উপকারের জন্য? হ্যাঁ, জনসাধারণ উপকারের জন্য সবচেয়ে বড় যে কাজগুলো। জি বড় কাজগুলো বলছি। তার আগে একটা বিষয় আপনাকে বলে রাখা দরকার, সেটি হচ্ছে গ্রুপটা কিন্তু এখন জেলা প্রশাসন পরিচালিত গ্রুপ। মানে গ্রুপটা হওয়ার পরে জেলা প্রশাসন এমনভাবে এটাকে নার্সিং শুরু করেছে যে অন্যান্য দপ্তরের চেয়েও জেলা প্রশাসন লিড নিয়ে এবং তাদের পরিচালিত একটি গ্রুপ হিসাবে পরিচালিত হচ্ছে এবং তারাই লিড নিচ্ছে, যে কোনো সমস্যা তারা অন্যকে ট্যাগ করছে অন্য দপ্তরগুলো হলে। আর বড় কাজগুলো যদি হয় তাহলে প্রথমেই যে কাজটির কথা আমাদের বলতে হবে সেটি হচ্ছে বরিশালের জেলখাল পুনরুদ্ধার। জেলখাল পুনরুদ্ধারের বিষয়টি অনেক মানে দীর্ঘ একটি ইতিহাস আছে বরিশালের। বরিশাল আপনারা জানেন যে 23টি খাল শহরের মধ্যে প্রবাহিত হয়েছে। জেলখাল হচ্ছে একদম প্রাণ। জেলখালের যে বিষয়টি হচ্ছে দীর্ঘদিন থেকেই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন তারা আন্দোলন করে আসছিল জেলখালটাকে পুনরুদ্ধারের জন্য, ধারাবাহিক কার্যক্রম। এবং সাবেক প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণ, উনি আপনি জানেন অনেক জনপ্রিয় এবং পরিচিত, তিনিও এই মুভমেন্ট একটা সময় করেছেন, বিভিন্নভাবে করতে করতে এসেছেন। কিন্তু একটু আপনি ইন্টারাপ্ট করছি, অনেকক্ষণ ধরে আমাদের কিছু ফোন আসছে, ফোনটা একটু নিয়ে নিচ্ছি। Please. প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম রেজা। আমি মূলত ঢাকায় বসবাস করলেও আমার বাড়ি বরিশালে। যেটি আচ্ছা। প্রশ্নটি হচ্ছে যে যেই কার্যক্রমটি নেওয়া হচ্ছে বরিশাল থেকে, এই কার্যক্রমটি আসলে দাপ্তরিকভাবে যদি মানুষের কাছাকাছি পৌঁছায়, অর্থাৎ আমরা সাধারণ মানুষ যদি যাই, সেই দাপ্তরিক যে আমলাতান্ত্রিক জটিলতা সেটি কি আসলে বাড়বে না কমবে? এটি হচ্ছে তারা যেহেতু বিষয়টি নিয়ে কাজ করছেন সেটি তো তাদের কাছ থেকে জানতে চাওয়া। আরেকটি বিষয় হচ্ছে এই কার্যক্রমটি কি অন্যান্য জেলায় পৌঁছে দেওয়ার জন্য বা ছড়ানোর জন্য তাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা? অনেক ধন্যবাদ, আমরা দীপুভাইয়ের কাছে চলে যাচ্ছি। আমি কি রেজার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব? উত্তর। ধন্যবাদ একটু সংক্ষেপে প্রশ্ন করার জন্য। এটি অলরেডি ছড়িয়েছে এবং এক্ষেত্রে A2I একটি খুবই জোরালো ভূমিকা রেখেছে। A2I এর যে সহযোগিতায় এই বরিশাল প্রবলেম প্রসপেক্ট গ্রুপের আদলে সারা বাংলাদেশে ইতিমধ্যেই মানে এই নামেই 26টা গ্রুপ হয়েছে অলরেডি, এবং আরও 10টি একটু ভিন্ন নামে সিটিজেন ভয়েস বা এই জাতীয় নামে আরও 10টি হয়েছে। মোট আমাদের আজকে পর্যন্ত জানা মতে প্রায় 36টা জেলা অলরেডি এই একই রকমের কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে সরাসরি। দীপুভাই ধন্যবাদ। আমরা মনে হয় প্রতিভার কানেকশনটা পেয়েছি, একটু দেখি। হ্যাঁ, প্রতিভা আপনি শুনতে পাচ্ছেন? প্রতিভা আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, দুঃখিত, আমরা এখনো কানেকশনটা শুনতে পাচ্ছি যে না। কথা হ্যাঁ, বলছিলাম হ্যাঁ। যে জেলখাল, সেই জেলখাল বিষয়ে একটি পোস্ট এসেছিল আমাদের পরবর্তী অংশেই যে যুক্ত হবে মোমেনা শেফা রুমকি, সেই হঠাৎ করে সে হয়তো বলবে কিভাবে সে এই কাজটি করেছে। সে একটি পোস্ট দিয়েছিল যে জেলখালটিকে সে আগের অবস্থা দেখতে চায় এরকম। আমাদের গ্রুপটি হওয়ার অল্প কিছুদিন পরেই মাননীয় জেলা প্রশাসক মহোদয় সেটিকে পিক করেন এবং সে পরবর্তীতে আরেকটি পোস্ট দিয়ে জনমত যাচাই করেন এবং এরপর থেকে মানে বাকিটা ইতিহাস আমরা এভাবেই বলি।
যেদিন জেলখাল উদ্ধার করা হয়েছিল 3 সেপ্টেম্বর, সেই দিন প্রায় 40,000 মানুষ সমস্ত 7 কিলোমিটার দীর্ঘ জেল খালের 3.5 বা 7, আমি সরি এই মুহূর্তে হ্যাঁ, হ্যাঁ। গুলিয়ে ফেলেছি, দুই পাশে মানে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত পেশার মানে সমস্ত শ্রেণী সবাই মিলে এসে সেটিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত দিয়েছিল। এবং এটি পরবর্তীতে ছড়িয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মহোদয় তিনি এই আইডিয়াটিকে নিয়ে তিনি সেখানে কাজে লাগিয়েছেন, লৌহজং নদী উদ্ধারের তিনি কাজ করেছেন, এরপরে বাগেরহাট কাজ করেছেন এবং বিভিন্ন আমরা শুনছি ইছামতি বা আরো অন্যান্য নদী, বরগুনা কাজ করছেন, তা খাগদুন নদী, মানে এই বিষয়টি এইভাবে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জেলাতে। আচ্ছা, আমরা আবার যাচ্ছি, প্রতিভাকে পাওয়া যাচ্ছে, আমাদের হয়তো একটু জটিলতার কারণে ডিলে হচ্ছে। প্রতিভা শুনতে পাচ্ছেন? প্রতিভা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, আমরা প্রতিভার সাথে সংযুক্ত হতে পেরেছি, হয়তো একটু ডিলে হচ্ছে কানেকশন। প্রতিভা, একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনারা যেই কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছেন, এই কর্মকাণ্ডে যুক্ত হওয়ার ক্ষেত্রে কি এমন হয়েছে যে ফেসবুক রিলেটেড কোনো একটা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হওয়ার হতে গিয়ে, মানে যেটি হয় যে বাংলাদেশে আমরা দেখি যে একটা তরুণরা কোনো একটা উদ্যোগ নেওয়ার পরে সেই উদ্যোগে অনেকে নানানভাবে তাদেরকে হচ্ছে নানাভাবে ডিসকারেজ করার চেষ্টা করে, তো ওই জায়গা থেকে আপনাদের মানে বাধাটা কি ছিল শুরুর দিকটাতে? ভিন্ন ধরনের বাধা পার হতে হয়েছে, যেমন যখন আমরা গণস্বাক্ষর সংগ্রহ করি সেই সময় অনেকেই এই ধরনের মন্তব্য করেছে যে আসলে জেল খাল উদ্ধার সম্ভব নয়। অনেকে অনেক ধরনের মন্তব্য করে হতাশাজনক কথা বলেছে, কিন্তু তারপরও দেখা গেছে শেষ পর্যন্ত এই কাজটা আসলে সম্ভব হয়েছে। আর এছাড়াও দেখা গেছে যে অনেকে যেমন দীপু ভাই এ ব্যাপারে আরো ভালো বলতে পারবেন, অনেকে আছেন যারা আহ কেসও করার হুমকি দিয়েছেন যে তাদের জমি দেখা গেছে যে দুঃখিত, আমরা আসলে আজকের লাইনটা আমাদের খুবই ঝামেলা করছে, আমরা খুবই দুঃখিত। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, সাথেই থাকুন, এখনই ফিরে আসছি। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে, সাথে ছিলাম সাদাত হোসাইন, আর আমার সাথে ছিলেন দীপু হাফিজুর রহমান, তিনি বরিশাল প্রবলেম অ্যান্ড প্রসপেক্টের ক্রিয়েটর। এই গ্রুপটি এমন একটি গ্রুপ যারা হচ্ছেন ফেসবুকের মাধ্যমে নানান ধরনের কমিউনিটির প্রবলেম, মানুষের সমস্যাগুলোকে হচ্ছে আইডেন্টিফাই করেন এবং সেগুলোর সমাধান করেন, এবং তাদের সাথে যুক্ত আছে সেখানকার স্থানীয় প্রশাসনও, এবং এটি এখন পর্যন্ত একটি অসাধারণ মুভমেন্ট হিসাবে বরিশালে পরিচিত হয়েছে, যারা শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে এই সমস্যাগুলোকে তুলে আনছেন এবং সেটি প্রশাসনের মাধ্যমে সমাধানের দিকে এগিয়ে যাচ্ছেন। এটি আসলে অসাধারণ একটি উদ্যোগ। সেই উদ্যোগের গল্প আমরা শুনছিলাম দীপু হাফিজুর রহমানের কাছ থেকে। আমরা আবার চলে যাচ্ছি তার কাছে, যেটি হচ্ছে যে আমরা স্কাইপে যখন আজকে আমাদের প্রযুক্তিক কিছু প্রবলেমের কারণে সঠিকভাবে কানেক্টেড আমরা হতে পারিনি, কিন্তু তারপর যতটুকু শুনলাম প্রতিভা শারমিন নিটোলের কাছে, যিনি আপনাদের একজন সদস্য, তিনি বললেন যে আপনারা নানান ধরনের বাধার মধ্যে আপনাদেরকে পড়তে হয়েছে। এই জায়গাটা একটু আমি শুনতে চাই যে সেটা কি ধরনের এবং সেটাকে আপনারা কীভাবে ওভারকাম করলেন। এটা শোনা এই জন্য জরুরি, আমরা দেখে আসছি যে এখনকার সময় যে কোনো একটা ভালো উদ্যোগ হোক আর যে কোনো উদ্যোগই হোক, একটা দল হচ্ছে গিয়ে বাধা দেওয়ার জন্য প্রস্তুত সবসময় থাকে, এবং যেহেতু আজকে তরুণরা এই প্রোগ্রামটা দেখে ইন্সপায়ার হবে, সেরকম সোর্স হয়তো আমাদের প্রোগ্রামের মধ্যে রয়েছে। সো তাদের জানা উচিত যে কোনো কিছু ইচ্ছা করলেই পারা যায় না, সেখানে অনেক বাধা আসে, কিন্তু সেগুলোকে ওভারকাম করেই আমাদের এগিয়ে যেতে হবে। এই জায়গাটা একটু বলবেন। আমি ছোট্ট একটু বিষয় যুক্ত করে নিতে চাই, সেটা হচ্ছে আপনি বলছিলেন যেটি ছড়িয়ে যাচ্ছে, আমি একটু যুক্ত করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইউএন ডিসার একটি প্রতিনিধি দল, তারাও এই বিষয়টি জেনেছেন এবং তারা বরিশালে এসে এই মডেলটিকে তারা মানে আমাদের সাথে বসে জেনেছেন এবং ওনারা বলেছেন যে আইডিয়াটা কিভাবে অন্যান্য দেশেও ছড়ানো যায় তাই নিয়ে তারা কাজ করবেন। মানে এটি শুধুমাত্র এখন দেশের মধ্যেই নেই, দেশের বাইরেও চলে গিয়েছে, মডেল হয়ে গেছে, রাইট। এবং এটি করেছে আসলে মূলত
তরুণরা, তরুণ মানে বয়সের শুধু তরুণ না, যারা মনের দিক থেকেও তরুণ, অনেক বয়োবৃদ্ধ আছেন, অনেক senior আছেন, চিরতরুণ। চিরতরুণ, তারা আমাদের সাথে র্যান্ডমলি কাজ করছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। আর আসলে নিটোল হয়তো অনেকটা মন খারাপ থেকেই বলেছে যে আমাদের কিছু বাধা, কিছু সমস্যা থাকবে, সেটি হচ্ছে নতুন একটি বিষয়কে আসলে খুব চট করেই সবাই ধরে মানে গ্রহণ করবে এমন না। আপনি যে কোনো উদ্যোগই নেবেন, খুব একটা ছোট্ট অংশ হলেও কিন্তু এটি নেগেটিভ বিষয়গুলো তুলে ধরবে, এবং এটি আমাদের জন্য আসলে পজিটিভ ভাবেই কাজ করেছে। কারণ আমরা যখনই নেগেটিভ কোনো অ্যাপ্রোচ পাচ্ছি বা নেগেটিভ যেটুকুই পাচ্ছি, তখনই আমরা এটাকে আসলে গ্রহণ করছি, এবং এটাকে কিভাবে উত্তরণ করা যায়, এই জায়গাটাকে কিভাবে চেঞ্জ করে তাদেরকেও পজিটিভ একটা চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসা যায়, সেই জন্য আমরা কাজ করছি। আপনি অবাক হবেন যে 80,000-এর মতো মেম্বার, কিন্তু আমাদের গ্রুপে কিন্তু পোস্ট অ্যাপ্রুভাল চালু করা নেই, মানে যেটি একটু ভয়াবহ ব্যাপার। কারণ যে কেউ যে কোনো রকম পোস্ট করে, এবং একজন পোস্ট করলে অন্য অনেকেই আছে যে পোস্টটাকে তাদের পছন্দ হয় না, তো তারা হয়তো বলে যে এটি কোনো পোস্ট হলো কেন, গ্রুপে এটি আছে। আবার সেটি যদি ডিলিট করা হয়, তাহলে অ্যাডমিন হিসেবে যারা আছেন তাদের ইনবক্স, ফোন, মানে বিভিন্ন রকম, এগুলো তো আসলে হবেই। মানে এই চড়াই উত্তরের মধ্য থেকে আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে মানুষের সমষ্টিক যে মানে শক্তি, সেটিকে কাজে লাগানো। এবং আমরা সবসময় চেয়ে থাকি পথ যে শুভ বুদ্ধির উদয় হোক, যাদের দুই একজন যদি সমস্যা করেও থাকে, এবং হচ্ছে আমরা পজিটিভ চেঞ্জ পাচ্ছি, এবং আমরা আসলে শুভ বুদ্ধির শক্তিটাকেই কাজে লাগাতে চাচ্ছি, এবং আমরা ফল পাচ্ছি। ধন্যবাদ দীপু ভাই। আমরা সম্ভবত আমরা যেটি বলছিলাম যে দ্বিতীয়ার্ধে হচ্ছে আমাদের সাথে যুক্ত হবেন মোমেনা শেফা রুমকি। একটু দেখি যে রুমকিকে আমরা কানেক্ট করতে পেরেছি কিনা। মোমেনা শেফা রুমকি, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ রুমকি। আমরা আলোচনাটায় যেটি হয়েছে যে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম বরিশাল প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট নিয়ে। তো এই যে উদ্যোগটা, তরুণরা যে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে, এটি থেকে যেটি হয় যে আমরা জানি যে ফ্যামিলি থেকে হয়তো নানান ধরনের, বিশেষ করে মেয়েদের জন্য নানান ধরনের কিন্তু প্রবলেম হয় যে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হলে, এটা আমাদের একটা প্রবলেম আমরা সবসময় ফিল করি। তো সেই জায়গা থেকে কি মনে হয়েছে আপনাদের ফ্যামিলি, নিশ্চয়ই আপনি একা না, এখানে আমরা দেখলাম যে নিটোল কাজ করেছে, আপনারা কাজ করছেন, তো ফ্যামিলি আপনাদেরকে কিভাবে সাপোর্ট করছে, বা তাদের ভাবনাটা কোথায় এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে? আহ, এই ধরনের কর্মকে আমরা যে কাজগুলো করে থাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়াও, যখন আমরা ফিল্ড ওয়ার্ক গুলো করি, আমরা স্বাভাবিকভাবে দেখি যে আমাদেরকে কিছু বাধার মুখে পড়তে হয়। যেমন আমাদের ফ্যামিলি থেকে চায় না যে আমরা বাইরে যাই বা এরকম কিছু। তো এখন সেই সিচুয়েশনটা আসলে চেঞ্জ হচ্ছে। এখন আমাদের পরিবারগুলো থেকে আমাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে যে আমরা এই ধরনের সামাজিক কার্যক্রমের সাথে যেন যুক্ত হই। আপনি জানেন যে আমাদের নিরাপত্তা নিয়ে একটি ব্যাপার থাকে, যে আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা নিরাপদ কিনা, বা সেখানে আমরা নিরাপদভাবে কাজ করতে পারবো কিনা। সেখানে আমাদের যে বড় ভাইয়ের আছেন, দীপু ভাই, তারপরে আরো যারা যারা এরকম আছেন, তারা আশ্বস্ত করেন, এবং আমরা আমাদের ফ্যামিলি থেকে এর জন্য বেশ কিছুটাই ছাড় পাই যে আমরা এই কাজগুলো করতে পারবো, এই কাজগুলোর সাথে সংযুক্ত থাকতে পারবো। ধন্যবাদ রুমকি। আমরা আবার আপনার কাছে আসবো, তার আগে আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। আমাদের ফোনে একজন দর্শক রয়েছেন। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক, আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম এস.এম. নওরোজ হীরা। আপনি একটু দয়া করে আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নেবেন। আমার নাম এস.এম. নওরোজ হীরা। জি, প্রশ্নটি সংক্ষেপে। আমার বাড়ি বরিশালে, এবং 3 নদী পাড়ি দিয়ে গ্রাম অঞ্চলে আমি থাকি। আচ্ছা। তো দীপু ভাই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, তাকে আমি সম্মান করি, সম্মান করছি আপনাকে, যেহেতু ইয়ং নাইটে দীপু ভাইকে অন্তত কথা বলার সুযোগ দিয়েছেন। জি, আপনার কোনো প্রশ্ন আছে? আমার দীপু ভাইয়ের কাছে যে বরিশাল প্রসপেক্ট এন্ড প্রবলেমের একটি সংগঠনের সাথে আছে, বরিশাল সিটিজেন জার্নালিস্ট টিম। এই টিমে অনেক লোক আমরা শপথ করেছি গত ডিসেম্বরে, কিন্তু তারপরে এই কার্যক্রমটি ইদানিং ঝিমে যাচ্ছে, এবং আইডি কার্ড দেওয়ার কথা তাও দিচ্ছে না। এর কারণটা কি? ধন্যবাদ দীপু ভাই। ধন্যবাদ নওরোজ হীরা ভাই। আসলে সিটিজেন জার্নালিজম একটি বরিশাল সারা পৃথিবীতেই অনেক দীর্ঘদিন থেকে আসলে চলে আসছে, কিন্তু বাংলাদেশে মূলত ছোটোখাটোভাবে বিভিন্ন জায়গায় টুকটাক কাজ করলেও সিটিজেন জার্নালিস্ট হিসেবে বা সিটিজেন জার্নালিজম হিসেবে ওঠেনি। বরিশাল থেকেই শুরু হয়েছে এবং এটা ছড়িয়ে পড়েছে। তো যেহেতু এটি বাংলাদেশে নতুন কনসেপ্ট, সেই কারণে একবার ভাবা হয়েছিল যে বিভিন্ন রকম, আপনি জানেন যে ফেসবুকে একটি পোস্ট দিলে ভাইরাল হয়ে যায়,
তো যেন কেউ সেরকম অবান্তর কোনো মানে পোস্ট বা মিথ্যে কোনো তথ্য সাম্প্রদায়িক মানে অসাম্প্রদায়িক একটা চেতনাকে ভেঙে সাম্প্রদায়িক একটা সুরসুরি দেওয়ার মতো কোনো ঘটনা বা এরকম কোনো পোস্ট না যেটা করে। আমরা দেখেছি অনেক ঘটনা এরকম ঘটেছে ফেসবুকে যে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরি করার একটা প্ল্যান ছিল, যেটা যদি একটা আইডেন্টিফিকেশনের মধ্যে থাকে তাহলে সেই ধরনের কাজগুলো করলে সহজে তাদেরকে শনাক্ত করা সম্ভব হবে এবং প্রশিক্ষণের আওতায় আনার জন্য, কারণ যত সবাই লিখছে, যারা লিখছে তারাই সিটিজেন জার্নালিস্ট। তো সেই কারণে আইডি কার্ড দেওয়ার একটা প্ল্যান তৈরি হয়েছিল এবং দেওয়া শুরুও হয়েছিল, কিন্তু আসলে এটি হাজার হাজার, আমাদের 80,000 মেম্বার এবং সবাই সিটিজেন জার্নালিস্ট। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সিটিজেন জার্নালিজম একটি উন্মুক্ত বিষয়, কার্ডের মাধ্যমে আসলে বন্দী করা হবে কিনা এরকম একটি প্রক্রিয়া চলছে। আর সিটিজেন জার্নালিস্টটাকে আসলে আমরা ইদানিং, আমি বিশেষ করে একটু অন্যভাবেও ভাবার চেষ্টা করছি, যেটিকে আসলে আমরা যারা কাজ করছি সিটিজেন জার্নালিজমের মধ্যে এখন নেই, কারণ আমরা বাইরে বেরিয়ে হয়ে কাজ করছি, আমরা অনেক কাজ করছি। জার্নালিস্টের কাজ হচ্ছে লেখা, আমরা শুধু লিখছি না। আর জার্নালিস্ট শব্দের কারণে যারা প্রচলিত মানে যারা পেশাদার সাংবাদিক আছেন তাদের মধ্যে এক ধরনের একটু নেগেটিভিটি কাজ করতেই পারে, যে আবার কি ধরনের সাংবাদিক অনেকেই, হ্যাঁ, তো এই কারণে কোনো পত্রিকার সাথে যুক্ত না, সেই কারণে এটিকে মানে সিটিজেন অ্যাক্টিভিস্ট বা সিটিজেন ভলান্টিয়ার এরকম কোনো নাম দেওয়া যায়। আমাদের আরো একটা ফোন রয়েছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। জি প্লিজ। আর প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি রাশেদ ইমাম বলছি বরিশাল থেকে। জি জি, আমি দীপু ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনারা প্রশাসনের সাথে যেহেতু কাজ করছেন, সাধারণ মানুষ হিসেবে প্রশাসনের সাথে একটি সম্পর্ক তৈরি হয়েছে, এখানে প্রশাসনিক কর্তারা যারা রয়েছেন তারা সাধারণ মানুষকে কতখানি সহযোগিতা করছে বা এই জায়গা থেকে কতখানি সাড়া দিচ্ছে এবং সেটার ফলাফল কি সাধারণ মানুষ আদৌ পাচ্ছে কিনা, এটাই হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ রাশেদ ইমাম, আমরা প্রশ্ন নিচ্ছি। ধন্যবাদ ভাইয়া প্রশ্নটা করার জন্য। আসলে এটি আমাদের গ্রুপে পোস্ট দিলেই বোঝা যাবে যে আসলে কতটা করছে বা কতটা করছে না। এই পর্যন্ত আমাদের প্রচুর পরিমাণে এরকম ঘটনা আছে। ছোট্ট একটি ঘটনা জলে রাশিদের জন্য, সেটি হচ্ছে একজন মানসিক বিকারগ্রস্ত বা মানসিক অসুস্থ একজন মহিলা প্রায় নগ্ন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতো, সেটি ছবি তুলে একজন পোস্ট দেওয়ার পরে প্রশাসনের সহায়তায় কিন্তু সেখানে যুক্ত ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল পুনর্বাসন। সেইখানে শুধু পুনর্বাসন না, আপনি অবাক হয়ে যাবেন যে তাকে সমাজসেবা অধিদপ্তর তাকে তুলে এনে তাকে পোশাক পরানো হয়েছে, তাকে পাবনাতে হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানে তাকে সুস্থ করে আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে। মানে এটিতে একটা মানে গ্রুপ অফ মানে দপ্তরের যে একসাথে ঐক্যবদ্ধ একটি কাজ, মানে এটি একটি উদাহরণ। এবং হ্যাঁ, প্রশাসনের থেকে এবং অন্যান্য দপ্তরগুলো থেকে সবাই সহযোগিতা করছে, সবাই আন্তরিকভাবে কাজ করছে, কারণ সবাই চাচ্ছে আসলে দেশের অগ্রগতি, দেশের উন্নয়ন, দেশের মানুষের জন্য যার যার জায়গা থেকে সে তার দায়িত্বটি পালন করছে। অসাধারণ। দিভাই, যেটি হচ্ছে যে আমাদের প্রোগ্রামের সময় প্রায় শেষের দিকে, আমরা একটু জটিলতার কারণে হয়তো দেরি করে শুরু করেছিলাম, জায়গা থেকে বলতে চাই সেটা হচ্ছে যে ফেসবুক নিয়ে নানান ধরনের নেগেটিভ প্রোপাগান্ডা আমরা সবসময় দেখে এসেছি, কিন্তু তরুণরা চাইলেই ফেসবুককে কি করতে পারে সেটি আপনারা প্রমাণ করেছেন, যেটি আসলে সামগ্রিক ক্ষেত্রে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে একজন তরুণদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের সকল তরুণকে ইয়াং নাইটের মাধ্যমে কি কোনো বার্তা দিতে চান কিনা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি আসলে বার্তা দেওয়ার মতো সেই রকম কোনো কেউ আমি না, তারপরও আমার মনের যে অভিব্যক্তি সেটি হচ্ছে যে আসলে বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। আমার সবসময় মনে হয় যে আসলে ইতিবাচক ভাবনাই ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারে এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালোবাসা রাখতেই হবে। বাধা বিপত্তি আসবে এবং সেটিকে নতুন কাজ করার প্রেরণা হিসেবে নিয়ে এগিয়ে গেলে আমরাই আমাদের বাংলাদেশকে সুন্দর, আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ দীপু ভাই এবং অন্যদেরও ধন্যবাদ, এবং ধন্যবাদ আপনাদের সকল সদস্যকে, ইভেন বরিশাল জেলা প্রশাসনকেও অনেক অনেক ধন্যবাদ এই ধরনের একটা অসাধারণ উদ্যোগের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমি দর্শকদেরকেও ধন্যবাদ, যারা এই মানে রাত জেগে যারা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যেটি মানে আসলেই আমি যেটি জানি যে সেটি হচ্ছে যে বাংলাদেশে এই ধরনের এই যে কাজটি হচ্ছে, এই ধরনের কাজগুলো নিশ্চয়ই আরো ছড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে সেটি, এবং অন্যান্য জেলা প্রশাসনও নিশ্চয়ই এখান থেকে অনুপ্রাণিত হবে। আমি ছোট্ট করে একটু বলতে চাচ্ছি, আমাদের খুবই সংক্ষেপে, আমাদের সামনে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি, সেটি হচ্ছে শিশুদের জন্য যে শুক্রবার দিন একটি দিন তাদের পড়াশোনা থাকবে না, কোচিং থাকবে না, পড়াশোনা থাকবে না। এটি আমরা খুব শীঘ্রই এটি নিয়ে মাঠে নামছি। আমরা সবার কাছে এই আপনার মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে জানাতে চাচ্ছি, সারা বাংলাদেশে এটা হতে পারে। আমরা সৃজনশীল শিশুদেরকে চাই বাংলাদেশে, আমরা জোর করে সারা সপ্তাহে 7 দিন বাচ্চাদের মাথায় পড়াশোনা একদম ভরে দেওয়া হোক, এটি আসলে চাই না। ভবিষ্যৎ আমাদের দেশকে এরাই এগিয়ে নিয়ে যাবে, সুতরাং সৃজনশীল শিশু চাই। আমরা চাই শুক্রবার দিন তারা পড়াশোনা চাপমুক্ত থাকুক। হ্যাঁ, আমি এরকম শুনলাম যে একজন বলছে যে আমি এমন একটি স্কুল করতে চাই যে স্কুলে পড়াশোনা ছাড়া সবকিছু চলবে।
দীপু ভাই অসংখ্য ধন্যবাদ। আমি যেটি আবারও বলছি ইয়াং নাইটের মাধ্যমে, সেটি হচ্ছে যেটি আমাদের সকলের জন্য একটা বড় ঘটনা আমি মনে করি, এবং আশা করি যে আপনাদের এটি সামনে আরো বেগবান হবে এবং এটি দ্বারা বৃহত্তর জনগণ হচ্ছে সুফল ভোগ করবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ইয়াং নাইটের সাথে ছিলেন তাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে ফেসবুক এমন একটি ডিভাইস যেটি আসলে একটা চাকুর মতোই। আমরা বলি না যে একটি চাকুর আসলে দুই ধরনের ব্যবহার হতে পারে, সেটি যদি একজন ছিনতাইকারীর কাছে থাকে সেটির এক ধরনের ব্যবহার হয়, একজন ডাক্তারের কাছে হলে সেটি হয়তো একজন জীবন রক্ষার্থে সেটি কাজ করতে পারে। তো ফেসবুকও হচ্ছে এমন। আজকে দীপু ভাইদের যে বরিশাল প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট সেটি কিন্তু প্রমাণ করেছে যে ফেসবুক শুধুমাত্র নেতিবাচক ব্যবহারের একটা ডিভাইস না, এটি দিয়ে চাইলে সমাজের ইতিবাচক অনেক বড় বড় পরিবর্তন ঘটানো সম্ভব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।